হিমোক্যালাস তত্ত্বের প্রবক্তা হলেন যিনি, তিনি হলেন বার্জার ও ফ্রিন্ডিসেন্স, বাকনেস, হেডলি, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর হয়ে যাবে বার্জারন ও ফ্রিন্ডিসেন। পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে কিউমুলোনিম্বাস মেঘ থেকে। তুষারকণা সৃষ্টি হয়ে থাকে। 108 কোয়েশ্চেন, জলীয় বাষ্প অধঃক্ষেপণ শিশির নাকি কুয়াশা? সঠিক উত্তর এক্ষেত্রে হয়ে যাবে জলীয় বাষ্প থেকেই তুষারকণা সৃষ্টি হয়। এবং হিমোক্যালাস তত্ত্বের প্রবক্তা বার্জারন ও ফ্রিন্ডিসেন, এটা মনে রাখতে হবে। ঘনীভবনের একটি রূপ যদি বলা হয়, উপরের সবগুলি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তুহিন, কুয়াশা, শিশির এগুলি ঘনীভবনের একটি রূপ। মৌসুমি এক প্রকার, অবশ্যই মৌসুমি হচ্ছে একটি সাময়িক বায়ু বা সিজনাল ঋতু, যেটা ঋতুগত বায়ুপ্রবাহ, সাময়িক বায়ু হয়ে যাবে। এটা নির্দিষ্ট সময়ের মধ্যে থাকে, কিছু দিনের জন্য। সাধারণত জুন মাসে ভারতে প্রবেশ করে এবং সেপ্টেম্বর অক্টোবর নাগাদ ভারতবর্ষকে কভার করে। ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি স্থল হচ্ছে উষ্ণ সমুদ্রপৃষ্ঠ থেকে ক্রান্তীয় ঘূর্ণবাতের সৃষ্টি হয়। ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির জন্য সমুদ্র জলের তাপমাত্রা যেটা থাকে সেটা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে। বায়ুর সঞ্চালনের ত্রিকক্ষীয় অর্থাৎ ট্রাইসেলুলার মডেলের উপস্থাপন করেছিলেন যিনি, পলম্যান, হ্যাডলি, জি টেলর, হেনরি পেডিংটন। সঠিক উত্তর হয়ে যাবে 113 নম্বরের ক্ষেত্রে পলম্যানের হচ্ছে বায়ু সঞ্চালন ত্রিকোষীয় মডেল। প্রতিভ ঘূর্ণবাত সৃষ্টি হয়ে থাকে সেটা আমাদের সঠিক উত্তর হচ্ছে মেরু অঞ্চলে, এবং ঘূর্ণবাতের সৃষ্টি হয় ক্রান্তীয় অঞ্চলে। প্রতিভ ঘূর্ণবাত হচ্ছে মেরু অঞ্চলে। ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম কি? অবশ্যই হ্যারিকেন, টর্নেডোর মধ্যে উত্তর হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে হ্যারিকেন। ক্যারিবিয়ান উপসাগরে উষ্ণ এবং শীতল সীমান্তে সৃষ্টি হয় সেটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত, প্রবল বর্ষণ, বজ্র ঝঞ্ঝা, মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাত। সঠিক উত্তর হয়ে যাবে মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাত সৃষ্টি হয়ে থাকে উষ্ণ এবং শীতল সীমান্তে। গ্রীষ্মকালে ক্রান্তীয় ঘূর্ণবাতের সৃষ্টির জন্য তাপমাত্রার যেটা প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে 27 ডিগ্রি, 30 ডিগ্রি, 20 ডিগ্রি নাকি 35 ডিগ্রি? সঠিক উত্তর হচ্ছে 27 ডিগ্রি। পৃথিবীর প্রবলতম ঘূর্ণিঝড় হচ্ছে সেটা হচ্ছে টর্নেডো। 118 এবং 119 নম্বরে চলে যাব। মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতে দুটি ভিন্নধর্মী সীমান্ত মিলে যে সীমান্ত তৈরি করে, মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতে দুটি ভিন্নধর্মী সীমান্ত মিলে যে সীমান্ত তৈরি করে তাকে অবরুদ্ধ সীমান্ত বলে। মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতে দুটি ভিন্নধর্মী সীমান্ত মিলে যে সীমান্ত সৃষ্টি করে তাকে অবরুদ্ধ সীমান্ত বলে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি হয় দুটি ভিন্নধর্মী বায়ুর মিলনে এবং দুটি সমধর্মী নাতিশীতোষ্ণ। এক্ষেত্রে সঠিক দুটি সমধর্মী বায়ুর মিলনে, উষ্ণ আর্দ্র বায়ুর মিলনে, শুষ্ক শীতল বায়ুর মিলনে। সঠিক উত্তর হয়ে যাবে দুটি ভিন্নধর্মী বায়ুর মিলনে, অর্থাৎ শীতল এবং উষ্ণ এরকম যে বায়ু ভিন্নধর্মী তারা মিলিত হয় এবং তার ফলে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে। প্রতিভ ঘূর্ণবাত যে রকম আবহাওয়া থাকে, মেঘাচ্ছন্ন, মেঘমুক্ত আকাশ, বজ্র ঝঞ্ঝাপূর্ণ নাকি উষ্ণ হালকা বায়ুপ্রবাহ? সঠিক উত্তর হচ্ছে মেঘমুক্ত আকাশ থাকে প্রতিভ ঘূর্ণবাতের সময়। প্রতিভ ঘূর্ণবাত সৃষ্টি হয়ে থাকে অভ্যন্তরীণ স্থলভাগে নাকি উপকূলীয় স্থলভাগে, শীতল সমুদ্রে নাকি উষ্ণ সমুদ্রে? সঠিক উত্তর হয়ে যাবে অভ্যন্তরীণ স্থলভাগে কিন্তু প্রতিভ ঘূর্ণবাত সৃষ্টি হয় এবং সমুদ্র ভাগে সেটা ঘূর্ণবাতের সৃষ্টি হয়। ঘূর্ণবাতের অবস্থান ও গতিপথ পরিবর্তিত হয় উত্তরায়ণের সময় নাকি উভয়ই, না দক্ষিণায়নের সময়, না মহাবিষুবের সময়? সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণায়নের সময়ে ঘূর্ণবাতের অবস্থান ও গতিপথ পরিবর্তিত হয়ে থাকে। 24 নম্বরের প্রশ্ন যেটা দেখে নেব ফ্রেন্ডস, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শীতল প্রতিভ ঘূর্ণবাতের তীব্রতাও বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়, নাকি একই রকম থাকে নাকি একই রকম থাকে না? সঠিক উত্তর হয়ে যাবে যেটা অবশ্যই উচ্চতা বৃদ্ধির সাথে সাথে প্রবল শীতল প্রতিভ ঘূর্ণবাতের তীব্রতা বৃদ্ধি পায়। প্রতিভ ঘূর্ণবাতের ব্যাস হয়ে থাকে 100 কিমি, 2000 কিমি, 4000 কিমি, 3000 কিলোমিটার।
সঠিক উত্তর হয়ে যাবে 3000 কিমি পর্যন্ত প্রতিবা ঘূর্ণবাতের ব্যাস হয়। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সমষ্ণ রেখাগুলির আকৃতি হয়ে থাকে বৃত্তাকার, বর্গাকার, অর্ধবৃত্তাকার নাকি ভি আকৃতিকার। সঠিক উত্তর হচ্ছে ভি আকৃতিকার নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সমষ্ণ রেখাগুলির আকৃতি। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে দেখা যায় কিমুলোনিম্বাস মেঘ। অপশন এ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতিবেগুনি রশ্মি হচ্ছে 3 প্রকার, 4 প্রকার, 2 প্রকার নাকি 5 প্রকার। অতিবেগুনি রশ্মি হচ্ছে সাধারণত 3 প্রকার আমাদের হয়ে থাকে। টাইফুন ঝড়ের সময় বাতাসের চাপ থাকে 350 MB, 4500 MB, 960 MB নাকি 1050 MB। সঠিক উত্তর হয়ে যাবে ক্ষেত্রে 960 MB। প্রতিবা ঘূর্ণবাতের প্রবক্তা হলেন ফেরেল, হ্যাডলি, গ্যালটন নাকি মরিস। সঠিক উত্তর হয়ে যাবে গ্যালটন। বায়ুমণ্ডলের সমচাপ এবং সমতাপ রেখা যদি পরস্পরকে ছেদ করে তখন তাকে বলা হয় থাকে ব্যারোট্রফিক, ব্যারোক্লিনিক, সমষ্ণ রেখা নাকি কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে যেটা ব্যারোট্রফিক। বায়ুমণ্ডলের সমচাপ এবং সমতাপ রেখা যদি পরস্পরকে ছেদ করে তাকে ব্যারোক্লিনিক বলা হয় থাকে। পরেরটা হচ্ছে ক্রান্তীয় পুবলি জেট বায়ু ভারতের উপর অবস্থান করে 30 ডিগ্রি অক্ষাংশে, 5 ডিগ্রি অক্ষাংশে, 20 ডিগ্রি অক্ষাংশে নাকি 40 ডিগ্রি অক্ষাংশে। সঠিক উত্তর হবে 20 ডিগ্রি অক্ষাংশে। জেট বায়ুর গতি ঘন্টায় কত থাকে? জেট বায়ুর গতি ঘন্টায় 100 থেকে 500 বা 700 থেকে 900, 1000 কিমি নাকি 50 থেকে 100 কিমি হয়ে থাকে। জেট বায়ুর গতি সাধারণত 100 থেকে 500 কিমি পর্যন্ত হয়ে থাকে। সাবট্রপিক্যাল জেট স্ট্রিম কত ডিগ্রি অক্ষাংশে অবস্থান করে থাকে? সেক্ষেত্রে আমাদের 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশে। কোন সময় পোলার ফ্রন্ট জেট স্ট্রিম লক্ষ্য করা যায়? এটা শীতকাল না গ্রীষ্মকাল নাকি সারা বছর নাকি কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে 135 এর ক্ষেত্রে, যেটা সারা বছরই লক্ষ্য করা যায় পোলার ফ্রন্ট জেট স্ট্রিম। এবং নেক্সট 136 মেরিটাইম এয়ার মাস লক্ষ্য করা যায় কোথায়? মেরিটাইম এয়ার মাস বায়ুপুঞ্জ, যেটা সামুদ্রিক বায়ুপুঞ্জ। ক্রান্তীয় অঞ্চল হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। ফ্রন্টোজেনেসিস কথাটি প্রথম ব্যবহার করেন টি বার্জারান। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। উষ্ণ বায়ু প্রাচীরের গড় ঢাল কত থাকে? উষ্ণ বায়ু প্রাচীরের গড় ঢাল থাকে 1:1 থেকে 1 এবং 200 পর্যন্ত। কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ ডিএফ বলতে কি বোঝানো হয়ে থাকে? ডি হচ্ছে যেটা ডিএফকে নির্দেশ করে আর্দ্র শীতল জলবায়ু, নাতিশীতোষ্ণ জলবায়ু, মেরু জলবায়ু নাকি মরু জলবায়ু। 139 এর ক্ষেত্রে হয়ে যাবে আর্দ্র শীতল জলবায়ু। টিউনিশিয়া প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কি? ঘিবলি। কার্বন ডাই অক্সাইডের তুলনায় মিথেন গ্যাসের কত গুণ উষ্ণকরণ ক্ষমতা রয়েছে? 20, 23, 24 নাকি 25। সঠিক উত্তর হয়ে যাবে 25 গুণ। সার্দার্ন অসিলেশন বলা হয়ে থাকে লালিনো এলনিনোকে। 142 এর অ্যান্সার হয়ে যাবে এলনিনো। থর্নওয়েটের 1948 জলবায়ু শ্রেণীবিভাগ টেম্পারেচার প্রভিন্সের সংখ্যা ছিল 7টি, 5টি, 9টি নাকি 8টি। সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে 9টি। কোপেন তার জলবায়ু শ্রেণীবিভাগের সময় কয়টি প্রধান উদ্ভিদ অঞ্চলের ভাগের সাহায্য নেন? 2টি, 7টি, 4টি নাকি 5টি। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে 5টি। বিএসকে জলবায়ুর উদাহরণ হচ্ছে স্টেপ জলবায়ু, মরু জলবায়ু, আর্দ্রক্রান্তীয় জলবায়ু না মেরু জলবায়ু। সঠিক উত্তর হচ্ছে স্টেপ জলবায়ু। পি/ই সূচকের প্রবক্তা হলেন টিয়ার্থা, কোপেন, থর্নওয়েট নাকি হ্যালি। সঠিক উত্তর হচ্ছে থর্নওয়েট। পি/ই সূচকের অনুপাত যেটা থাকে সেটা হচ্ছে 11.5 R/T - 10 পাওয়ারে হচ্ছে 10/9 নাকি? আচ্ছা,
11.11 নাকি 11.5 নাকি 11? সঠিক উত্তরটা হয়ে যাবে P/E সূচকের অনুপাত, যেটা 147 এর ক্ষেত্রে 11.5 R/T - 10 to the power 10/9। P/E সূচকের ভিত্তিতে থর্নওয়েট কয়টি আর্দ্রতা অঞ্চলে বিভক্ত করেছেন? 4টি, 5টি, 6টি নাকি 7টি? সঠিক উত্তর এই ক্ষেত্রে হয়ে যাবে 5টি। থর্নওয়েট নির্মিত তাপমাত্রা সূচক এই সূত্র যেটা, সেক্ষেত্রে সঠিক উত্তরটা দেখে নেব। আচ্ছা, T-32/4 T + 32 × 4 T + 32/4 T - 32 + 4। সঠিক উত্তর যেটা হয়ে যাবে T - 32/4। এটাই হচ্ছে থর্নওয়েট নির্মিত তাপমাত্রা সূচকের সূত্র। এশীয় মহাদেশের কোন অংশে AM জলবায়ু লক্ষ্য করা যায়? AM জলবায়ু লক্ষ্য করা যায় এশিয়া মহাদেশের মধ্যে। সেটা সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ পূর্ব এশিয়া। কোপেনের অতিরিক্ত H জলবায়ু অঞ্চলটিকে কোন অঞ্চলে চিহ্নিত করা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে উচ্চভূমির জলবায়ু। H এর দ্বারা তিনি বুঝিয়েছেন উচ্চভূমির জলবায়ু। মৌসুমী বায়ুর উৎপত্তিতে বায়ুর চাপ বলয় স্থানান্তর তত্ত্বটি হলো হ্যালির, ফনের, জেফ্রিজ নাকি মনেক্স? 152 এ কোয়েশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে এটা ফনের। পর্বতের কোন ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়? অবশ্যই অনুবাদ ঢাল হয়ে যাবে ক্ষেত্রে 153-র সঠিক। আচ্ছা, অনুবাদ ঢালে তো প্রচুর বৃষ্টিপাত হয়, শৈলক্ষেপ বৃষ্টিপাতের কথা বলছে। কোন ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়? অর্থাৎ আচ্ছা, হয় না যদি বলে তাহলে অনুবাদ ঢাল পরিচালন বৃষ্টিপাত হয়ে থাকে। শৈলক্ষেপ বৃষ্টিপাত হয় পর্বতের প্রতিবাদ ঢালে। স্তরে স্তরে সজ্জিত মেঘকে স্ট্র্যাটাস বলা হয়। কোন অপশনে রয়েছে? অপশন বিতে রয়েছে। এবং পরবর্তী কোয়েশ্চেন, 34% সূর্যরশ্মি যে মহাশূন্যে বিলীন হয়ে যায় তার মধ্যে মেঘ দ্বারা প্রতিফলিত হয় 19%। মেঘ দ্বারা হয়ে থাকে 25%। ঘূর্ণাবাতের প্রবক্তাকে? H পেডিংটন, এ হ্যালি, কোপেন নাকি উপরের কোনটি না? সঠিক উত্তর হয়ে যাবে H পেডিংটন। ব্লাড রেইন কোথায় লক্ষ্য করা যায়? মিসিসিপি, মেক্সিকো, নাইজেরিয়া, অ্যাড্রিয়াটিক? আচ্ছা, ব্লাড রেইন কোথায় লক্ষ্য করা যায়? মিসিসিপি দ্বীপপুঞ্জ, অপশন বি অ্যাড্রিয়াটিক উপকূল, মেক্সিকো পূর্ব উপকূল, নাইজেরিয়ার পূর্ব উপকূল। সঠিক উত্তর হয়ে যাবে 157-এর ক্ষেত্রে অ্যাড্রিয়াটিক উপকূলে ব্লাড রেইন দেখা যায়। বায়ুপুঞ্জ নির্ভর করে তাপমাত্রার উপর, আর্দ্রতার উপর, দুটোর উপরই নির্ভর করে থাকে। বায়ুপুঞ্জের আর্দ্রতা ও তাপমাত্রা নির্ভর করে বায়ুপুঞ্জের উৎস, চলমান বায়ুপুঞ্জের তাপমাত্রা, আর্দ্রতার ক্রম পরিবর্তন এবং বায়ুপুঞ্জের বয়স। অর্থাৎ 159-এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে সবগুলাই ঠিক। বায়ুপুঞ্জের উৎস অঞ্চল হয়ে থাকে 5টি, 6টি, 3টি নাকি 8টি? সঠিক উত্তর হচ্ছে 6টি। ভৌগোলিকভাবে বায়ুপুঞ্জকে কয়টি ভাগে ভাগ করা যায়? এক্ষেত্রে হচ্ছে 4টি ভাগে। সিপি এর কথার অর্থ হচ্ছে কন্টিনেন্টাল ট্রপিক্যাল এয়ার মাস নাকি কন্টিনেন্টাল পোলার এয়ার মাস? তো সঠিক উত্তর হয়ে যাবে যেটা 62 অনুযায়ী, সেটা হচ্ছে আমাদের কন্টিনেন্টাল পোলার এয়ার মাস। কন্টিনেন্টাল পোলার এয়ার মাস। বায়ুপুঞ্জের প্রবক্তা বা এয়ার মাসের প্রবক্তা হলেন ভিলহেলাম জ্যাকব বার্কনেস নাকি দুজনেই? 163-র উত্তর হচ্ছে ভেলেন এবং জ্যাকব ব্রিজার্কনেস দুজনেই।
এমটি বায়ুপুঞ্জের উৎপত্তিস্থল কোথায়? স্থলভাগ উপক্রান্তীয় উচ্চচাপ, জলভাগে উপক্রান্তীয় অঞ্চল নাকি স্থলভাগের মেরু অঞ্চল নাকি জলভাগের মেরু অঞ্চল? সঠিক উত্তর এমটি দ্বারা কি বোঝানো হয়? 164 হচ্ছে জলভাগের ক্রান্তীয় অঞ্চল, ট্রপিক্যাল। পিটারসন বায়ুপুঞ্জকে কয় ভাগে ভাগ করেছেন? 8টি, 5টি, 3টি নাকি 6টি? সঠিক উত্তর হচ্ছে পিটারসন 5টি ভাগে ভাগ করেছে। টিয়ার্থা বায়ুপুঞ্জকে কতগুলি ভাগে ভাগ করেছে? 2টি ভাগে ভাগ করেছে। বায়ু প্রাচীরের বিস্তৃতি কতটা? 100 থেকে 200, 100 থেকে 200 মিটার, কিমি, 50 থেকে 100 কিমি নাকি 50 থেকে 80 মিটার? সঠিক উত্তর হয়ে যাবে 100 থেকে 200 কিমি পর্যন্ত বায়ু প্রাচীরের বিস্তার। কোন ঋতুতে সর্বনিম্ন বায়ুর চাপ পরিলক্ষিত হয়? সেক্ষেত্রে হচ্ছে গ্রীষ্মকালে। ফ্রন্ট জেনেসিস কথাটির অর্থ সর্বপ্রথম ব্যবহার করেন ফ্রন্টোজেনেসিস। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এই কথাটি, ফ্রন্টোজেনেসিস কথাটি প্রথম ব্যবহার করেছিলেন যিনি, তিনি হলেন টর বার্জেরন। প্রাচীন গঠন থেকে বিলোপে পৌঁছানোর সময় লাগে 1 থেকে 10 দিন সাধারণত। উষ্ণ বায়ু প্রচারের ঢাল হয়ে থাকে 1:100 নাকি উষ্ণ বায়ু প্রাচীরের ঢাল বলেছে এখানে। সঠিকটা আমরা দেখে নেব। সঠিক হবে অপশন এ, শীতল বায়ু প্রাচীরের ঢাল হয়ে যাবে যেটা, সঠিক উত্তর বি, অর্থাৎ 1:50 থেকে 1:100। আর এটা হচ্ছে উষ্ণর ক্ষেত্রে 1:100 থেকে 200, 100 থেকে 200, এটা হচ্ছে 50 থেকে 100 অনুপাতে। উষ্ণ সীমান্তে নতির পরিমাণ হয়ে থাকে 0.5 ডিগ্রি থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি থেকে 4 ডিগ্রি নাকি 1 থেকে 3, 4 থেকে 5? সঠিক উত্তর 0.5 থেকে 1 ডিগ্রি পর্যন্ত উষ্ণ সীমান্তের নতির পরিমাণ হয়ে থাকে। তারপরে হয়ে যাবে আমাদের 174 এর সঠিক উত্তর হয়ে যাবে শীতল সীমান্তে নতি হয়ে থাকে 2 থেকে 4 ডিগ্রি এবং উষ্ণ সীমান্তে 1 থেকে 0.5 ডিগ্রি থেকে 1 ডিগ্রি হচ্ছে উষ্ণতা, যেটা শীতল সীমান্তে নতির পরিমাণ। স্কোয়াল শব্দের অর্থ কি? স্কোয়াল শব্দের অর্থ কি? ক্ষণস্থায়ী দমকা ঝড়, দীর্ঘস্থায়ী দমকা ঝড়, ক্ষণস্থায়ী ঝড় নাকি কোনোটি নয়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 175 এর ক্ষেত্রে ক্ষণস্থায়ী দমকা ঝড়কে বলা হয় স্কোয়াল, এবং স্কোয়াল লাইনের গতিবেগ থাকে 16 নটিক্যাল, 12 নটিক্যাল, 15 নটিক্যাল নাকি 14 নটিক্যাল, যেটা সেক্ষেত্রে 16 নটিক্যাল মাইল পর্যন্ত থাকে। কোন ফ্রন্ট বেশি বিধ্বংসী? সেটা ওয়ার্ম ফ্রন্ট হয়ে যাবে এক্ষেত্রে 177 এর, নাকি কোল্ড ফ্রন্ট নাকি স্টেশনারি ফ্রন্ট, অক্লিউড ফ্রন্ট? সঠিক উত্তর হচ্ছে কোল্ড ফ্রন্ট। কোন ফ্রন্ট তাড়াতাড়ি চলমান? শীতল প্রাচীর ফ্রন্ট। কোন প্রাচীরে বজ্রবিদ্যুৎ এর বৃষ্টিপাত বেশি হয়? শীতল প্রাচীরে। সিরাস, তারপরে অ্যাল্টোস্ট্যাটাস, অল্টো কিউমুলাস স্ট্যাটাস মেঘ প্রভৃতি প্রাচীরের সৃষ্টি হচ্ছে, এগুলি সব হচ্ছে উষ্ণ প্রাচীর। ফ্রন্টাল ইনভার্সন কোন প্রাচীরের বৈশিষ্ট্য? এগুলি সবই হচ্ছে উষ্ণ প্রাচীর। দৈনিক আবহাওয়ার মানচিত্রে নিম্নচাপ, বায়ু প্রাচীর এবং তৎসংলগ্ন আবহাওয়াকে ক্লাইমেট ফিচার, সিনপটিক ফিচার, ওয়েদার ফিচার উপরে কোনোটি না। সঠিক উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে সিনপটিক ফিচার বলে। অক্লিউড ফ্রন্টের উত্তর আমেরিকায় যে নামে পরিচিত
অক্লুডেড ফ্রন্ট শীতল সীমান্ত অক্লুশন নাকি উপরের কোনটি নয়? 183 সঠিক উত্তর হয়ে যাবে শীতল সীমান্ত অক্লুশন। এই যেটা চিত্র দেখা যাচ্ছে উপরের দিকে ত্রিভুজাকার এবং নিচের দিকেও উত্তল, এটি হলো কি কোল্ড ফ্রন্ট, ওয়ার্ম ফ্রন্ট, অকুলেটেড ফ্রন্ট, স্টেশনারি ফ্রন্ট। 184 এর ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, এটাকে স্টেশনারি ফ্রন্ট বলে। এবং এই যে চিত্রটা দেখা যাচ্ছে অর্থাৎ ত্রিভুজের আকারে উত্তল আকারে রয়েছে সেটা হলো অকুলেটেড ফ্রন্ট, এবং একদিকে ত্রিভুজ আকারে ও তার উল্টো দিকে যেটা হয়ে থাকে উত্তল আকারে সেটাকে বলা হয়ে থাকে স্টেশনারি ফ্রন্ট, এবং একই দিকে ত্রিভুজ আকৃতি এবং যে উত্তল আকারের যে দেখা যায় ফ্রন্টগুলি সেটা হচ্ছে অকুলেটেড ফ্রন্ট। সূর্যের বহিঃপৃষ্ঠের তাপমাত্রা হয়ে থাকে, আচ্ছা অন্তঃপৃষ্ঠের তাপমাত্রা তো অনেক বেশি, বহিঃপৃষ্ঠের তাপমাত্রা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্য থেকে নির্গত শক্তিকে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ বলে আখ্যা দিয়েছেন ম্যাক্সওয়েল। 188 চলে যাব। সৌরদ্রব্যকের পরিমাণ হলো প্রতি মিনিটে প্রায় 1.94 গ্রাম ক্যালোরিজ পার স্কয়ার সেন্টিমিটারে। আল্ট্রাভায়োলেট রেজ এর তরঙ্গ দৈর্ঘ্য হয়ে থাকে 0.40 মিওমের কম। অতিবেগুনি রশ্মি এবং ইনফ্রারেড রের ক্ষেত্রে 0.75 মিওমের কম হয়ে থাকে। সমষ্ণ রেখার বৈশিষ্ট্যের মধ্যে কোনটি ভুল? এটা হচ্ছে কোনো স্থানেও সঠিক ধারণা পাওয়া যায়, কোনো স্থানে উষ্ণতার ঠিক, আচ্ছা কোনো স্থানের উষ্ণতা সঠিক ধারণা পাওয়ার জন্যই সমষ্ণ রেখা রয়েছে। রেখাগুলি কখনোই পরস্পরকে ছেদ করে না। পূর্ব পশ্চিমে বিস্তৃত, জানুয়ারি মাসে স্থলভাগের উপর মেরু অঞ্চলের দিকে বেঁকে যায়, এটা ভুল রয়েছে। উষ্ণমণ্ডলের গড় উষ্ণতা কত? 20 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। পৃথিবী পৃষ্ঠের দিকে আগত 100 ভাগ সৌরশক্তির মধ্যে 66 ভাগ বায়ুমণ্ডলকে নানাভাবে উত্তপ্ত করে, এর নামই হচ্ছে কার্যকারী সৌর বিকিরণ। 193 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। কার্যকারী সৌর বিকিরণ অর্থাৎ 66 ভাগের মধ্যে শতকরা কত ভাগ প্রত্যক্ষ সৌরশক্তি রূপে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে? সেক্ষেত্রে হয়ে যাবে 194 সঠিক উত্তর 19%। সমষ্ণ রেখার ক্ষেত্রে কোনটি সঠিক? জানুয়ারি মাসে জলভাগের উপর নিরক্ষরেখা দিকে বাঁকে। ওয়ান নাইনটি ফাইভের সঠিক উত্তরটি হয়ে যাবে, আচ্ছা জানুয়ারি মাসে জলভাগের উপর নিরক্ষরেখার দিকে বাঁকে, জুলাই মাসে স্থলভাগের উপর নিরক্ষরেখার দিকে বাঁকে, জানুয়ারি মাসে জলভাগের উপর মেরু অঞ্চলের দিকে বেঁকে যায়, নাকি উপরের সবকটি ঠিক? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সমষ্ণ রেখা জানুয়ারি মাসে জলভাগের উপর মেরু অঞ্চলের দিকে বাঁকে। অ্যালয়েডের পরিমাণ তো 34% হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে আমরা দেখে নেব 197। সূর্য থেকে বিকিরিত তাপশক্তি কত ভাগ ক্ষুদ্র তড়িৎচুম্বকীয় তরঙ্গরূপে ভূপৃষ্ঠে এসে পৌঁছায়? 200 কোটি ভাগের 1 ভাগ। আমেরিকা যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান ইনস্টিটিউটের মতে আইসোলেশনের পরিমাণ প্রতি মিনিটে হয়ে থাকে 1.94 গ্রাম পার ক্যালোরি। সূর্য থেকে যে আলোকরশ্মি বায়ুমণ্ডল ভেদ করে আসে তাকে বলা হয় দীর্ঘ তরঙ্গ, ক্ষুদ্র তরঙ্গ, নাকি দুটি ঠিক নাকি সবকটি ভুল? এক্ষেত্রে 199 সঠিক উত্তর হয়ে যাবে সূর্য থেকে যে আলোকরশ্মি বায়ুমণ্ডলকে ভেদ করে আসে
তা হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ। তাপ বিষুবরেখা বা থার্মাল ইকুয়েটর দেখতে পাওয়া যায় অপবিষুবরেখা। থার্মাল ইকুয়েটর দেখতে পাওয়া যায় বিষুবরেখায়, ভৌগোলিক বিষুবরেখায়, গ্রাফিক্যাল ইকুয়েটর দক্ষিণে, নাকি ভৌগোলিক বিষুবরেখা, নাকি ইউসি দুটোই। 200 কোয়েশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে ক্ষেত্রে ভৌগোলিক বিষুবরেখার উত্তরে। পৃথিবীতে ইনসুলেশনের অসম বন্টন নিয়ন্ত্রিত হয় যেভাবে পৃথিবীর গোলাকার আকৃতির জন্য। পৃথিবীর ইনসুলেশনের অসম বন্টন নিয়ন্ত্রিত হয় পৃথিবীর গোলাকার আকৃতির জন্য। তো ফ্রেন্ডস, এই ক্লাসটা এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।